এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন। আর গতকালকে পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি, সরকার শিগগিরই নির্বাচন দিতে চাইছি না। জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং 5 আগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি, এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির সাথে এবার ডক্টর ইউনূসের সংঘাতটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। মোট কথা আমার মনে হয় ডিসেম্বর নির্বাচন না হলে হয়তো ওরা পুলিশের সাথে বড় একটা যুদ্ধে এবং হাসিনা বিরোধী আন্দোলন যেভাবে, সেই আন্দোলনে বিএনপি শরিক হতে পারে। কারণ ডক্টর ইউনূস আজকেই বলেছেন যে তিনি জুনের মধ্যে নির্বাচন দিবেন, এবং তারেক রহমান কালকে বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। আবার অন্যদিকে আজকে ফ্রান্সে গিয়ে তিনি, জাপানে গিয়ে তিনি বলেছেন যে একটি দল মাত্র ডিসেম্বরে নির্বাচন চায়, অর্থাৎ বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন। তার সংঘাতটা মনে হচ্ছে খুব কাছাকাছি, এবং সেই সংঘাতটা হয়তোবা খুব বড় ধরনের ক্ষতি করবে বাংলাদেশকে এই সংঘাতে বা এই সিদ্ধান্তেই দুই জায়গায় সবাই এক থাকে। তো এটা নিয়ে আলোচনা শুনবো, দুটো আলোচনা শুনি, একটু বিশ্লেষণ করবো এই সংঘাতটা কত বড় হতে পারে। গতকাল বিশাল সমাবেশ হয়েছে, এই কারণে এটা আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে খানিকটা, কারণ বেশ জ্যামে ঢাকা শহর ভরে গিয়েছিল। অবশ্য এটা শুধু না, এছাড়া আরেকটা সমাবেশও ছিল। সব মিলে কালকে রাস্তার পরিস্থিতি বেশ খারাপ ছিল। কেউ কেউ সমালোচনা করেছেন এবং বলার চেষ্টা করেছেন যে আগে যেমন বিএনপি জনদুর্ভোগের কথা মাথায় রেখে ছুটির দিনে এ ধরনের সমাবেশ করতো, সেভাবে করলেই ভালো হতো। যাই হোক, এই আলোচনা মূল বিষয় না, কারণ এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। সেটা হলো জনাব তারেক রহমান এই সমাবেশে ভাষণ দিয়েছেন এবং 5 আগস্টের পর তার এই ধরনের ভাষণ আমরা আসলে দেখিনি, এবং একটা জায়গা দেখে আমাদের মনে হতে পারে যে এই সরকারের প্রতি তার ধৈর্যচ্যুতি ঘটেছে এবং প্রকারান্তরে সরকারের সাথে বিএনপির একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এটাও বোঝার চেষ্টা করব এই পরিস্থিতিটা আসলে কার দায়ের কারণে ঘটেছে, দায়ীকে। জনাব তারেক রহমান মোটামুটি দীর্ঘ একটা স্পিচ দিয়েছেন, সেখানে তিনি খুব ইন্টারেস্টিংলি নির্বাচনী ম্যানিফেস্টোর মতো ওনার কতগুলো চুম্বক অংশ কী কী করতে যাচ্ছেন সেটা আমাদের সামনে এনেছেন, বিভিন্ন সেক্টর ধরে ধরে। খুবই ইন্টারেস্টিং, সেগুলো নিয়ে আলোচনা হতে পারতো, কিন্তু ওই যে বললাম যে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তিনি যেভাবে ভাষণ দিয়েছেন, যেই টোনে ভাষণ দিয়েছেন, সেটা খুবই সিগনিফিক্যান্স আমাদের সামনে নিয়ে আসে। আমি আপনাদেরকে অনুরোধ করব তার ভাষণটার মধ্যে বিশেষ করে ওই জায়গাটা একটু দেখে নেওয়ার জন্য, কারণ আমি বহুবার বলেছি আমি একটু টেক্সট পড়ব, কিন্তু টেক্সট আসলে কমিউনিকেশনের খুব ছোট অংশ। ইটস অ্যাবাউট অনলি 7% কনভে করে। বাকি পুরো অংশটা, একটা বিরাট অংশ হলো ইনফ্লেকশন অফ ইয়োর ভয়েস, মানে মানুষ যে ঢঙে কথা বলে, যেরকম ইন্টোনেশন, স্ট্রেস ব্যবহার করে, আর বাকিটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস, সব মিলে। সো আমি দেখতে আপনাদেরকে অনুরোধ করব। আমি নির্বাচন নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন সেটাই আসবো। তার আগে তিনি সংস্কার আর স্বৈরাচারী মানসিকতা এগুলোকে উল্লেখ করছেন। আমি এক্স্যাক্টলি তিনি কি বলেছেন কিছু টেক্সট আমি পড়ি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সমক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কারো কাছে মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো তিনি আদালতের রায়ের কথা তুলে ধরেছেন, স্বৈরাচারী সরকারের সময় আদালতের রায় না মানার কথা বলেছেন, এবং এই প্রসঙ্গে তিনি জনাব ইশরাকের কথা এনেছেন। আমি জায়গাটা একটু পড়ি। স্বৈরাচারের পর মানুষ আশা করেছিল আদালতের প্রতি সম্মান দেখাবে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে, তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটা আমরা খেয়াল করব। মূল জায়গাটা আসি নির্বাচন নিয়ে তিনি কি বলছেন। তিনি এভাবে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এরই ভেতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের, এটা তো বললাম। তারপর তিনি বলছেন, গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আপনাদের কেউ
রাষ্ট্র পরিচালনায় থাকতে চাইলে পদত্যাগ করে এসে নির্বাচন করুন, নির্বাচনে জনগণের রায়ে পেলে সরকারের দায়িত্ব পালন করুন। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি বলে তিনি বলছেন। তাদের প্রতি আহ্বান ও পরামর্শ, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতন্ত্রকামী ও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তারপরে বিভিন্ন কথা বলছেন তিনি। বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসের মধ্যে নির্বাচন করেছে সেই রকম সেটাকে তুলে এনে বলছেন চাইলে 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়। তারপর তিনি বলছেন কিন্তু আজ দেখছি 10 মাস হয়ে গেল অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। এবার সে সবচেয়ে জরুরি অংশটা আমি আপনাদের অনুরোধ করব সেটা একটু দেখে নেবেন। জনাব তারেক রহমানকে 5 আগস্টের পর এই টোনে এবং এই বডি ল্যাঙ্গুয়েজে, এই ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কথা বলতে দেখিনি, আমার অন্তত চোখে পড়েনি। তিনি বলছেন কিন্তু ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে। খুবই শক্তভাবে তার ভাষায়। ইনফ্যাক্ট তিনি তো আমরা সকল যে কিছু জ্বালাময়ী বক্তৃতা দেখি কিছু কিছু মানুষের সমাবেশে যে ধরনের বক্তৃতা করেন, এটা ওনার স্টাইল নয়, আগেও তিনি এই ধরনের বক্তৃতা করেননি, কিন্তু তার স্টাইলের সাথে যদি এই কথাগুলো, বিশেষ করে এই লাস্ট যে কথাগুলো হতেই হবে হবে দুটোই বলছেন, মানে এটা পরিস্থিতিটা এই জায়গায় এখন গেছে, তার মানে উনি বেশ টাফ হয়েছেন। আমি আবারও বলছি, নির্বাচনের এই অংশগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা বলতে বাধ্য হব যে জনাব তারেক রহমানের ধৈর্যচ্যুতি ঘটেছে, এটা বোঝা যায়। শুরু করেছিলাম যে ব্যাপারটা নিয়ে যে ধৈর্যচ্যুতি কি বিএনপির কারণে, মানে তার দোষ, তার কারণে ঘটেছে নাকি এটার সাথে সরকারের দায় আছে। আমরা যদি এভাবে বলি, 5 আগস্টের পর থেকে আমি আমার সামাজিক মাধ্যমে দেখেছি বহু মানুষ আছেন যারা বিএনপির বিভিন্ন রকম ক্রিটিক করেছেন। বিএনপি এটা করেনি, ওটা করেনি, বিএনপির লোকজন গ্রাসরুটে এটা করছে, ওটা করছে, বিএনপি ওটা করলে পারতো, নানান সমালোচনা, নানান আলোচনা, নানান সাজেশনস। কিন্তু আমি কমনলি একটা প্যাটার্ন দেখেছি। শুধু তাই না, বিএনপির বিরোধী লোকজনকেও দেখেছি। তারা জনাব তারেক রহমান যে ধরনের স্ট্যান্স নিয়েছেন, যে ধরনের কথা বলছেন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, তিনি যেভাবে প্রথম, আমরা যদি একটু পেছনে যাই, 5 আগস্টের পর তিনি যেভাবে তার কর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে বিরোধীদের উপরে কোনো কিছু না হয়, পারলে সেটাকে প্রিভেন্ট করার জন্য। এই যে 5 আগস্টের পর একটা রক্তপাত বাংলাদেশে হয়নি, এটা একটা বড় কৃতিত্ব তিনি এবং তার দলের। তিনি তার দলকে সেভাবে মোটিভেট করতে পেরেছেন। এর পরবর্তীতেও এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সমর্থন করেছেন, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার তার কর্মীদেরকে। নিজের দলের কর্মীদেরকে সংযত হতে বলেছেন, পদক্ষেপ নিয়েছেন যেখানেই অনিয়ম করেছেন, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে তাদের দলের অনেকেই জড়িত হয়েছে, এটাকে তিনি স্বীকার করেছেন, ডিনায়ালের মধ্যে যান নাই, তাদেরকে বহিষ্কার করে সেই স্বীকৃতিও দিয়েছেন এবং এই ধরনের একটা জেস্চার জাতির সামনে দেখিয়েছেন যে তিনি সামনে যদি দায়িত্বে আসেন তাহলে ভালো কিছু করারই চেষ্টা করবেন। অ্যাটলিস্ট অন্তত এখন পর্যন্ত আমাদের সামনে যা যা ভিজিবল হয়েছে। ক্রমাগত তিনি দলকে সতর্ক থাকতে বলেছেন, খুব অনায়াসে জিতে যাবে এরকম না, তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে কেয়ারফুল থাকে। এমনকি এই স্পিচেও তিনি বারবার তার দলের লোকজনকে জনগণের কাছে যেতে বলেছেন, তাদের যে কর্মসূচির বর্ণনা তিনি করেছেন সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। সুতরাং এই রকম মানুষটা এসে এখন এই ভাষায় কথা বলতে শুরু করেছেন। আমরা সাম্প্রতিক অন্তত একটা ঘটনাকে তিনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন, জনাব ইশরাক হোসেনের মেয়র না হতে পারা। স্পষ্টভাবেই সরকার এখানে বাদ সেধেছে। আমি প্রথম থেকেই একটা কথা বলে যাচ্ছি, এটা আসলে একটা শক্তি পরীক্ষায় নেমেছে সরকার বিএনপির সাথে, সরকার এবং এনসিপি দুটো মিলে। কারণ আমরা দেখেছি এনসিপিও এটার পাল্টাপাল্টি কর্মসূচি দেয়, তারা নির্বাচন কমিশনে যায়, কেউ কেউ ইশরাক হোসেনকে নিয়ে এনসিপির প্রায় সবাই তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, লিখেছেন। সুতরাং বুঝতে পারি যে সরকারে তাদের থাকা, যে তাদের যে বন্ধু মন্ত্রী আছেন আসিফ মাহমুদ, তার সাথে তারা নিশ্চিতভাবেই তারা তাদের সলিডারিটি দেখাচ্ছেন, তাকে সমর্থন করছেন, মাঠে নামছেন, লিখছেন। সো এই যে সংঘাতে সরকারের দিক থেকে যাওয়া হলো, তার রিয়াকশানে আবার বিএনপি এই মন্ত্রী সহ আসিফ মাহমুদ সহ আরও 2 জন, মাহফুজ আলম এবং ডক্টর খলিলের ব্যাপারে, তাদের অপসারণের ব্যাপারে কথা বললো। কিন্তু আমরা যে কথাটা বারবার বলেছি, কিন্তু এই কনটেক্সটের জন্য এটাও দরকার, বিএনপি ক্রমাগত দেখা করতে চেয়েছে। এই সাম্প্রতিক সংকটের সময় বিএনপিকে দেখা দেওয়া হয়নি, কিন্তু দেখা দেওয়া হয় এনসিপি প্রেসিডেন্টকে।
প্রচুর চাপ, যখন চারদিকে প্রচুর সমালোচনা হচ্ছে যে সরকার কেন কথা বলছে না, তখন বিএনপিকে ডাকা হলো এবং ওখানে রাখা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। এটা স্রেফ বিএনপিকে তাচ্ছিল্য করা, বিদ্রূপ করা, কোনো প্রয়োজন ছিল না। আমরা বলেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরকার নাও সরাতে পারে, কিন্তু এই স্টেপটা দরকার ছিল না। উনি তো অন্যগুলোতে ছিলেন না মিটিংয়ে, এবং সাধারণত উনি থাকেনও না। সো এই সব কিছু মিলে আমি মনে করি বিএনপির ওপরে এমন পরিমাণ চাপ তৈরি করা হয়েছে যে বিএনপি ধৈর্য হারিয়েছে, জনাব তারেক রহমান ধৈর্য হারিয়েছে। এবং আমি এই যাবতীয় কর্মকাণ্ডের জন্য সরকারকে ব্লেম করতে চাই। অনেকের কাছে মনে হবে যে এটা কোনো একটা বিশেষ দলের দালালি করা হচ্ছে, আমি জানি আপনারা লিখতে শুরু করবেন, বা ভারতের দালালি করা হচ্ছে। মানে এখন ভারত আওয়ামী লীগের নির্বাচনের কথা বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বিএনপি বলে, সেনাবাহিনী বলে। সো নির্বাচনের পক্ষে বলা এখন মানে হচ্ছে, এবং দ্রুত নির্বাচনের পক্ষে বলা মানে হচ্ছে তা কারো না কারো দালাল হয়ে যাওয়া, সবার দালাল হয়ে যাওয়া। কিন্তু আমি মনে করি এই যে একটা স্পেসিফিক ডেট ডিসেম্বরের কথা তিনি বলছেন, আমি আগেও বলেছি, ইভেন এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি জেনে বলছি না, ইভেন মিড অফ ফেব্রুয়ারি, মানে হলো রমজানের আগের মধ্যে যদি নির্বাচনের ডেট গ্রসলি সরকার বলে দেয় যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি এটাও সম্ভবত বিএনপি মেনে নেবে এবং অনেক সংকটের সমাধান হয়ে যাবে। কিন্তু এই কাজটাই সরকার করছে না, এবং এই জায়গায় তাদের কোনো নড়চড় নেই। সর্বশেষ যদি দেখা করতে গেছেন বিএনপির মানুষজন যারা এরপরে বেরিয়ে এসে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে এখনও এরকম কিছু নয়, এখনও তাদের কোনো আদৌ পরিকল্পনা আছে বলে মনে হয় না। এমনকি প্রেস উইং থেকে এটাও বলা হয়নি যে সরকার একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলার চেষ্টা করছে বা করবে, সময় নিয়ে বলবে। ধরুন সব দলের মিটিংয়ের পর যখন প্রেস উইং এটা নিয়ে ব্রিফ করলো, তখনও কিন্তু এটা আমাদেরকে বলা হয়নি, এটা জানানো হয়নি যে না তারা এটা বিবেচনা করছেন। ওদিকে দেখছি জাপানে গিয়ে আবারও প্রধান উপদেষ্টা তার সেই ভাঙা রেকর্ড, যেটা ডিসেম্বরে বা থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বহুবার বলেছি কোন সংস্কার এটা করতে আরও 6 মাস বেশি লাগবে, আমাদেরকে জানাক, আমরা শুনতে চাই, আমরা ডিবেটটা করতে চাই যে এই সংস্কার যদি করি তাহলে আরও 6 মাস বেশি লাগবে। আজও জানানো হয়নি। সেজন্যই মনে হয় জনাব তারেক রহমান যেভাবে বলেছেন, এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ এবং ভিত্তি আছে। এটা আজকে তারেক রহমান বললেন, আমরা অনেক আগে থেকে বলেছি। তিনি দেশের সর্ববৃহৎ দলের ডিফ্যাক্টো প্রধান, সুতরাং তিনি অনেকটা সহনশীলভাবে, অনেক রেখে ঢেকে কথা বলেছেন, এবং আমি অন্তত তার যথেষ্টের বেশি আন্তরিকতা দেখেছি। কারণ আমি যদি বলি বিএনপি তার শক্তি নিয়ে যদি নেমে যায় রাস্তায়, যে নির্বাচন চাই, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কোনো দাবিতে এনসিপিরা নামছে, বিএনপি যদি তার সর্বশক্তি নিয়ে রাস্তায় নামে এবং বলে নির্বাচন চাই, নির্বাচনের শিডিউল না নিয়ে ঘরে ফিরব না, সরকার কি করবে? বিএনপিকে দমন করার জন্য কি করতে হয় শেখ হাসিনা দেখিয়ে গেছেন। এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে হয়, গুম করতে হয়, কাস্টোডিয়াল টর্চার করতে হয়, ধরে নিয়ে পিটিয়ে সব হাড়গোড় ভেঙে দিতে হয়। নিদেন পক্ষে গায়েবী মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে লক্ষ লোকজনকে জেলে নিতে হয়, দলের মহাসচিব সহ আরও টপ লিডারদেরকেও। ডক্টর ইউনূস সরকার কি এগুলো করে বিএনপিকে দমন করতে পারবেন? সেই ইচ্ছা কি তার আছে? আচ্ছা, উনি যদি এই ঘোষণাও দেয় যে পুলিশ আওয়ামী লীগের বিরুদ্ধে কিছুদিন আগে এগুলো করেছে, সেই পুলিশ কি রাজি হবে? সেনাবাহিনী রাজি হবে এসব করতে? এজন্যই বলছি, আসলে বিএনপি এত বড় শক্তি নিয়েও দীর্ঘদিন তারা ধৈর্য ধরেছেন, অথচ এখন দেখছেন যে তারা প্রায় 1.5 বছর, ডিসেম্বরে নির্বাচন হলো, এবং এটা একটু বলে রাখা ভালো, ডিসেম্বরে নির্বাচন দেওয়ার মধ্যে সরকারের ইগো হার্ট হওয়ার কিছু নাই। ডক্টর ইউনূস বারবার বলেছেন যে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে, এটা তার টাইম ফ্রেমের মধ্যে দেয়া। বরং এখন শোনা যায় বহুজনের বহু রকম খোয়াব আছে, চিন্তা আছে, সরকারের সাথে অ্যালাইন্ড লোকজন 5 বছর সরকার চায়, সরকারের ভেতরের লোকজন চায়। সুতরাং এই যে ধৈর্যচ্যুতি ঘটা, এটা খুবই স্বাভাবিক, এবং আমার কাছে মনে হয় নির্বাচনটা সঠিক সময়ে হওয়ানোর জন্য বিএনপির কাজ করা উচিত হবে। সুতরাং তারা সঠিক পথে আছেন, সঠিক জায়গাতে আছেন। সরকারের উচিত সোল সার্চ করা, যে জনাব তারেক রহমানের মতো একজন মানুষ যিনি দীর্ঘদিন ভীষণ ধৈর্য ধরে শান্তভাবে সরকারের সাথে থেকেছেন, পাশে থেকেছেন, তার দলকে কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা করার চেষ্টা যারা করেছে তৃণমূল পর্যায়ে, তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছেন, সরকারের কাজে লাগতে চেয়েছেন, সরকারকে কমফোর্টেবল রাখতে চেয়েছেন, সেই জনাব তারেক রহমান এই ধরনের ভাষায় যখন কথা বলছেন, সরকারকে বোঝা উচিত হবে তারা কি করেছেন, তাদের কি করা উচিত।
আমি যদি একটু সন্দিহান কারণ আমি ইদানিং সরকারের মধ্যে ওভার কনফিডেন্স দেখছি, খানিকটা শেখ হাসিনার মতো কনফিডেন্স। এটা কেন আমি আসলে জানি না। ওই যে বহুবার বলেছি, সবচেয়ে শক্তিশালী দুটো সংগঠনের সাথে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে সেনাবাহিনী, সরকার এক ধরনের সংঘাতে যাচ্ছেন। কেন যাচ্ছেন জানি না, তারা কোনো কিছু করবেন বলে প্রোঅ্যাক্টিভলি। আবারও নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গে উঠে গেছে। আমাদের সর্বোচ্চ আদালত কি রায় দিল? এই রায়ে শেষ পর্যন্ত ইশরাক শপথ নিতে পারবেন নাকি পারছেন না। অন্যদিকে জাপানে আবারও প্রধান, আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট, কিন্তু বিএনপির পক্ষ থেকে গতকালকে পল্টনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হলো, এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে? পাশাপাশি ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্টজনকে হত্যার মিশনে নেমেছিল, সেটি ফ্লাশ হয়ে গেছে, ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স। চলুন এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে। ইতিমধ্যে ঢাকার নগর ভবনে প্রবেশ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন, তার সঙ্গে দলের নেতাকর্মীরাও সেখানে প্রবেশ করেছেন এবং ইশরাক হোসেন কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন, যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে আগামীকাল থেকে আন্দোলন আরও বেগবান করা হবে। ইতিমধ্যে উচ্চ আদালত, আমাদের হাইকোর্টের পর আপিল ডিভিশনে যে শুনানির জন্য গেল মামলাটি, সেখানে প্রধান বিচারপতি এবং তার সমন্বয়ের 7 আপিল বিভাগের বেঞ্চ বিশেষ নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে যে ইশরাককে শপথ পড়ানো হবে কি হবে না, আইনের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং যিনি এই রিটটি করেছেন তার আইনজীবীরা বলেছেন, এতে করে নির্বাচন কমিশন তাদের যে গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা, এটি হারিয়েছে। সে আইনজীবী আরও বলেছেন, উচ্চ আদালত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন, কি করে এই বিষয়টি এখানে এসে আটকে গেল, যে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশের মানুষ, সে নির্বাচন কমিশন কেন এমন ব্যর্থ কাজ করল। উচ্চ আদালত আরও বলেছে, এটি একটি ভবন নয়, এটা মানুষের ভাগ্য বা মানুষের ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ স্থান, অর্থাৎ নির্বাচন কমিশনের ভবনকে উদ্দেশ্য করে বলেছেন। আর নির্বাচন কমিশন যা করছে এটা মানুষকে হতাশ করছে। এবং যিনি রিট করেছেন তার আইনজীবী আরও বলেছেন, এতে করে উচ্চ আদালত ইসিকে অর্থাৎ নির্বাচন কমিশনকে এটা বলেছেন যে যেই প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইশরাকের পক্ষে, এটি ঠিক নয়, এটি নিরপেক্ষ হয়নি এবং এটি আইন লঙ্ঘন করে করা হয়েছে। আর অন্যদিকে ইশরাকের আইনজীবী খন্দকার মাহবুবউদ্দিন খোকন, তিনি বলেছেন, উচ্চ আদালত এখন ইসির উপর দায়িত্ব দিয়েছে, ইসি এই মুহূর্তে বা এখন ইশরাকের শপথ পড়াতে পারবেন। তাহলে রায়টা আসলে কোন দিকে গেল, কোন পক্ষে গেল? উচ্চ আদালতের সংক্ষিপ্ত নির্দেশনা, ইসি এই বিষয়টি সুরাহা করবেন, অর্থাৎ ইসি তার নিয়মের, নির্বাচন কমিশনের যে নিয়ম, সেই নিয়ম মেনে কাজটি করবেন। আবার নিয়ম বলছে 30 দিনের মধ্যে এই কাজটি করতে হবে, 30 দিন অতিক্রম করেছে। আবার যে প্রক্রিয়ায় আদালতে ইশরাক হোসেন এসছেন, এই প্রক্রিয়াও সঠিক পন্থায় হয়নি বলে রিটকারী আইনজীবী জানিয়েছেন। আবার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, ইশরাক সকল নিয়ম মেনে চলে এসছেন বা নিয়ম মেনেই তিনি এই কাজটি করেছেন। এখন আমরা কি আবারও কোনো সাংবিধানিক সংকটে বা আইনের বড় ব্যত্যয়ের মধ্যে পড়ে গেছি? দেখি এটার সমাধান কি হয়। তবে ইশরাক হোসেন এই মুহূর্তে নগর ভবনে রয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং সেখানে তিনি বিক্ষোভ করছেন,
প্রতিবাদ করছেন। 2 নম্বর খবরটি হলো প্রফেসর ইউনূস এই মুহূর্তে আছেন জাপানে। তিনি জাপানের একটি অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর তার সরকার এবং এই জন্য যা করণীয় তিনি করতে চাইছেন। প্রশ্ন হলো প্রফেসর ইউনূস জাপানে যে কথাটি বললেন সেখানে আরেকটি কথা বলেছিলেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন। আর গতকালকে পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার শিগগিরই নির্বাচন দিতে চাইছে না, তারা জুনের মধ্যেই একটা পছন্দের সময় দেবে। প্রশ্ন হলো বিএনপি কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়? 15-16 বছর যে দেশটিতে নির্বাচন হয়নি আর যে নির্বাচন হয়েছে সেটা ছিল একটা খেলা। তো সেই নির্বাচন বিএনপি মেনে নিয়ে কিচ্ছু করতে পারেনি, কিন্তু যখনই একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো, হাসিনা বিদায় নিল এবং নির্বাচনটা 2 দিন আগে হোক আর 2 মাস পরে হোক, ধারণা করা যেতে পারে বিএনপি ক্ষমতায় আসবে। তো সেই দলটি কেন 4-5 মাস সময় দিতে পারছে না সরকারকে? এর পেছনে বিএনপির আসলে মূল কারণগুলো কি? বিভিন্নভাবে কারণগুলো আসছে। দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে। 2, সময়টা পেরিয়ে গেলে বিএনপির বক্তব্য হলো যে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে। 3, বিএনপি মনে করে যদি ডিসেম্বরের পরে এই নির্বাচন চলে যায় সেক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে পারে। 4, বিএনপি মনে করে ডিসেম্বরের পরে এই নির্বাচনটি হলে তারা তাদের লক্ষ্য, যে লক্ষ্যে তারা এগোচ্ছে সেই লক্ষ্যটা ভুল পথে চলে যেতে পারে। এটার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে। দর্শক, প্রশ্ন হলো ডিসেম্বরের পরে নির্বাচন হলে বিএনপিকে ধরে নিয়েছে তারা হেরে যাবে, নাকি বিএনপি দ্রুত রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে ব্যাকুল হয়ে গেছে? তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তার দল। আর প্রধান উপদেষ্টা জাপানে আবার নতুন করে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এই নির্বাচন। ডিসেম্বর থেকে জুনের যে সময়টা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস। এই 6 মাস সময় সরকারকে দেয়া উচিত কি উচিত না, অবশ্যই কমেন্ট করে বলবেন। তারেক রহমান পল্টনের বক্তব্যে আরেকটি বিষয় নতুন করে উত্থাপন করলেন। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা, প্রশংসা, সমালোচনা সবটাই হচ্ছে, দিল্লি না পিন্ডি। তারেক রহমানের এই বক্তব্যটি কোন সময় এলো? আচ্ছা, বাংলাদেশের সাথে বিগত 18 বছরে পিন্ডির বড় মাপের কোনো যোগাযোগ আছে? আমরা গত 16 বছর দেখেছি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল দিল্লি। তো তারেক রহমান তার বক্তব্যে দিল্লির সঙ্গে পিন্ডি যোগ করলেন কেন? নেটিজেনরা বলছেন তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাইছে যে তারা পিন্ডিকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নয়, অর্থাৎ ভারতকে খুশি করতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমান বোঝাতে চেয়েছেন দেশপ্রেম। যেমন আমরা বাংলাদেশে সবসময় বলি হয় মুক্তিযুদ্ধের চেতনা অথবা রাজাকার, হয় ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী। এই তো তারেক রহমান তার জনগণকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা দিল্লির দাসত্ব করব না, পিন্ডির দাসত্ব করব না, আমরা দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই। এটিকে আমি একদম পজিটিভ অর্থে নেব। তবে নেটিজেনরা বলছেন তিনি লন্ডনে বসে পিন্ডি না দিল্লি এই ফর্মুলা কী করে বাতলালেন? তিনি তো নিজেই দেশে আসছেন না। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে এখন বেশ আলোচনা চলছে। তারেক রহমান কেন লন্ডনে আছেন কম বেশি আপনারা জানেন। 1/11 তার উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল এবং তিনি মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছিলেন, একটা পর্যায়ে তাকে সুস্থতার জন্য লন্ডনে চিকিৎসায় পাঠানো হয় এবং লং টাইম সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি কিছু প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন এবং দেশের পরিস্থিতি অবলোকন করছেন, তারপর তিনি দেশে আসবেন। তবে কালকে বিএনপি পল্টনে যে সমাবেশটি করেছে দেখার মতো ছিল। তবে এই বক্তব্যে এই যে সমাবেশটি হলো ঈদের আগে, সারা দেশ থেকে বিএনপি তাদের নেতাকর্মীদেরকে
নিয়ে গেছে পল্টনে। কেউ কেউ বলছেন এটা বিএনপির জনপ্রিয়তা যাচাই, কেউ কেউ বলছেন যে এটি জনপ্রিয়তা যাচাই হলে সারা দেশ থেকে হঠাৎ করে লোক আনতে হবে কেন। অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রামগুলো নিয়ে পক্ষ বিপক্ষে মতামত সবসময় আছে, থাকবে। 3 নম্বর বিষয়টি, সুব্রত বাইন কুষ্টিয়া থেকে ধরা খেলেন এবং আরেক সন্ত্রাসী মোল্লা নজরুল। পুলিশ তাদের যে জবানবন্দি পেয়েছে বা তাদের যে স্বীকারোক্তি পেয়েছে সেখানে তারা বলছেন যে ভারতের একটি গোয়েন্দা বাহিনী তাদেরকে স্যাটেলাইট ফোন দিয়েছে, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে এবং তাদেরকে পিলখানা হত্যার যে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে ফজলুর রহমানের নেতৃত্বে, সাবেক সেনা অফিসার, তাকে হত্যার মিশনে তারা এসেছিলেন। তাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে যে পিলখানা হত্যার যে তদন্ত এটা যেন আর সামনে এগোতে না পারে। তারা আরও পুলিশকে বলেছেন শুধু এই এক ব্যক্তি নয়, আরও বেশ কজন ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটা বিষয় এবার বোঝার চেষ্টা করেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর ওপারের ইন্টেলিজেন্স তারা এখনও বাংলাদেশে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্য হত্যা, এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আমরা কম বেশি বুঝতে পারছি যে কারা ঘটায়, কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বা ইউনূস সরকারকে বিপদে ফেলতে চাইছে ওপারের ইন্টেলিজেন্স। এবং মোল্লা মাসুদ বা সুব্রত বাইন তারা আবারও সেই দুর্বৃত্তদের বা আমাদের রাষ্ট্রের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে। এটা আমাদের জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে। আমাদের দেশ 24-এর বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করেছে, কিন্তু সেই পথে আবারও কাঁটা বেছাতে চাইছে আমাদের শত্রুরা। দেশপ্রেমিক সবাইকে সোচ্চার হতে হবে। কেবল ডিসেম্বরে নির্বাচন এই চিন্তা নয়, কেবল আমি ক্ষমতায় বসে আমার টাকা কি রাষ্ট্রের টাকা আমার পকেটে ঢোকাবো এই চিন্তা নয়, আমি প্রধানমন্ত্রী হব, আমি মন্ত্রী হব, আমি এমপি হব এই চিন্তা নয়। এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে। যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছেন সেই চিন্তাগুলো আর কোনো রাজনৈতিক দল করুক এটা আমরা চাই না। আমরা চাই সম্মিলিতভাবে সবাই মিলে। দর্শক, সংঘাতটি চূড়ান্ত, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ ডক্টর ইউনূস যে জুনের আগে নির্বাচন দিবেন না তার কিন্তু কথাবার্তায় তার অ্যাটিটিউডে স্পষ্ট হয়েছে। কারণ তিনি এই জুনের আগে নির্বাচন দিবেন না বলেই পদত্যাগ করার কথা তিনি বলেছেন। যদি তাকে জুনের আগে নির্বাচন দেওয়ার কথা বলা হয়, তাহলে চাপ দেওয়া হয়, তাহলে হয়তো তিনি পদত্যাগ করবেন। মনে রাখতে হবে, তিনি যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে। আর যদি তিনি নির্বাচন না দেন ডিসেম্বরে, তাহলে হয়তো বিএনপি রাজপথে নামবে। আর বিএনপি রাজপথে নামলে সেটাও দেশের জন্য ভালো হবে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে সংঘাতটা আমাদের অনিবার্য। সংঘাত হবে, বিপর্যয় আসবে। এখন দেখা যাক কারা কাদের চ্যালেঞ্জে জিতে। কিন্তু প্রত্যেকে যদি নিজের দেশের স্বার্থে কোনো একটা কিছু করার চেষ্টা করে সেটাই হয়তো সবচেয়ে বেশি ভালো হবে। বিএনপি যারা এতদিন 16 বছর সহ্য করেছে, এখন একটা বছর সহ্য করতে পারতেছে না, 6টা মাস বাড়তি সহ্য করতে পারতেছে না। 6টা মাসের জন্য এখন তারা দেশে সংঘাত লাগিয়ে দেওয়ার জন্য একটা কাজ করছে। আমি বিএনপিকে বলবো যে আপনারা সংঘাত থেকে দূরে থাকুন। আপনারা এতদিন যাবৎ মানুষের কাজ করেছেন, দেশের জনগণের কাজ করেছেন এবং গণতন্ত্রের জন্য অপেক্ষা করেছেন। আর মাত্র কয়েকটা দিন যদি আপনারা গণতন্ত্রের জন্য অপেক্ষা করেন তাহলে হয়তোবা আপনাদেরকে মানুষ আরো ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং মানুষ ভালোভাবে আপনাদেরকে নির্বাচনে আপনাদের পাশে দাঁড়াবে, ভোট দিবে। আর যদি আপনারা জোর করে ডিসেম্বরে নির্বাচন নেন তাহলে হয়তোবা আপনাদের সামনের নির্বাচনেও এটার ইফেক্ট করতে পারে এবং নির্বাচনে এই কারণে আপনারা ভোটও কম পেতে পারেন। এজন্য বিএনপি নেতৃবৃন্দ উচিত হবে ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা। এবং জুনে যিনি বলেছেন নির্বাচন দিবেন, উনি যদি জুনে নির্বাচন না দেয় তখন দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখন ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে তারাও রাজপথে নামবে। কিন্তু আপনাদের সেই সুযোগটা দিতে হবে।